আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ওয়েবিনার জেনারেটিভ এআই বুট ক্যাম্প উইথ ক্যারিয়ার পার্সপেক্টিভ। এই আয়োজনটি করেছে রুয়েট কম্পিউটিং সোসাইটি এবং হোস্ট করছে কোল্ড কফি। এটা একটি গ্লোবাল টেক কমিউনিটি। আজকের সেশনে আমরা জেনারেটিভ এআইয়ের বেসিক নলেজ, রিয়েল লাইফ প্রজেক্ট এবং জেনারেটিভ এআই ইঞ্জিনিয়ার হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তোলার জন্য যে ধরনের প্রিপারেশনের দরকার আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই সেশনটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো আমরা আজকের এই যাত্রাটা শুরু করি। আজকের ওয়েবিনারের সংক্ষিপ্ত সময়সূচি সম্পর্কে জানিয়ে দিচ্ছি। প্রথম ইভেন্টের প্রথম দিকে থাকবে কোল্ড কফি সম্পর্কে কিছু ইন্ট্রোডাকশন, এবং এরপরে আমরা আলোচনা করব জেনারেটিভ এআইয়ের পরিচিতি নিয়ে, এবং থার্ড সেশনে থাকবে জেনারেটিভ এআই ইঞ্জিনিয়ার ক্যারিয়ার পাথ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা। এরপরে সেশনে থাকবে কিছু স্পেশাল গিফট সেগমেন্ট এবং স্পেশাল কিছু অ্যানাউন্সমেন্ট যারা এখানকার অডিয়েন্স আছে তাদের জন্য। এবং সর্বশেষে আমরা এই সেশনের লাইভ কোশ্চেন অ্যান্সারিজ এবং সেখানে যে কেউ আপনারা আপনাদের প্রশ্নটা করতে পারবেন। আশা করি এই সেশনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং এটাতে আপনাদের অনেক হেল্প হবে আমি আশা করছি। আজকের সেশনে আমি আছি আবদুল্লাহ আল মামুন। আমি গত 12 বছর ধরে সফটওয়্যার ইন্ডাস্ট্রি সেকশনে আছি। এখানে মোটামুটি আমার ক্যারিয়ারে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডেভসেকঅপস এবং জেনারেটিভ এআইয়ের প্রজেক্টগুলো নিয়ে কাজ করেছি। আমি আমার কর্মজীবনে রবি আজিয়েটা লিমিটেডে ম্যানেজার, ডেটা সাবসিস্টেম প্রাইভেট লিমিটেডে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করেছি। এবং আমি রুয়েট থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি কমপ্লিট করেছি। আমি আমার IEEE সহ বিভিন্ন জার্নালে এবং কনফারেন্সে কিছু পেপার পাবলিশ হয়েছে, যেগুলো এআই, মেশিন লার্নিং এই রিলেটেড, এবং IEEE ডিজিটাল এক্সপ্লোর লাইব্রেরিতে আমার 3টা রিসার্চ পেপার আছে। এছাড়াও আমি হচ্ছে ইউডেমির একজন ইনস্ট্রাক্টর। ইউডেমিতে 3টা কোর্স এখন পর্যন্ত পাবলিশ হয়েছে, এবং ফিউচারে আমি আরও কয়েকটা কোর্স পাবলিকেশন নিয়ে কাজ করছি। এছাড়া হচ্ছে অ্যামাজন কিন্ডেলে আমার ট্রান্সফর্মার মডেল ফাইন টিউনিং রিলেটেড একটা বই প্রকাশিত হয়েছে। সো আমি আমার জাস্ট এই বাস্তব যে অভিজ্ঞতা এবং বাস্তব যে কাজ, এইটার আলোকে আমি জেনারেটিভ এআই সম্পর্কে আপনাদের সাথে কিছু নলেজ শেয়ার করার চেষ্টা করব। সো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। এরপরে আমি পরিচয় করিয়ে দিতে চাই সাব্বিরকে, যে বর্তমান রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত একজন শিক্ষার্থী। আজকের এই ওয়েবিনারের আয়োজনে তার অবদান এবং সহযোগিতা আমার জন্য অনেক হেল্প করেছে, এবং আমি আন্তরিকভাবে তাকে থ্যাঙ্কস জানাচ্ছি এই জার্নিটাকে স্মুথ করার জন্যে। এখন আমি বলতে চাই কোল্ড কফি সম্পর্কে। কোল্ড কফি এটা একটা গ্লোবাল টেক কমিউনিটি। আমরা এখানে হচ্ছে কোল্ড কফিতে বিভিন্ন স্টুডেন্ট, প্রফেশন, টেক এনথুজিয়াস সবাইকে একত্রিত করে তাদের টেক নলেজগুলো শেয়ার করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, এবং এখানে নিয়মিতভাবে টেক্স এক্সপার্টরা তাদের ওপিনিয়নগুলো শেয়ার করতে পারে স্টুডেন্টদের সাথে, যাতে আমাদের যারা স্টুডেন্ট আছে বা টেক এনথুজিয়াস আছে তারা রিয়েল ওয়ার্ল্ডের যে প্রজেক্ট বলুক বা রিয়েল ওয়ার্ল্ডের টেক ট্রেন্ড, সেগুলো নিয়ে তারা আপডেট থাকতে পারে। সো আপনারা আই থিঙ্ক কোল্ড কফি কমিউনিটির সাথে থাকবেন। সো এটা আপনাদের ক্যারিয়ারের জন্য একটা ভালো একটা জার্নি হবে আমি আশা করি। এখন এটা হচ্ছে আমাদের কোল্ড কফির বিভিন্ন কমিউনিটির বিভিন্ন ওয়েবসাইটের সোশ্যাল মিডিয়ার ওয়েব লিঙ্ক। সো আপনারা এগুলাতে জয়েন করার মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। সো এখন আমি আমাদের জার্নির সেকেন্ড পার্টে যেতে যাচ্ছি। এখানে হচ্ছে আমরা বেসিক্যালি জেনারেটিভ এআইয়ের ইন্ট্রোডাকশনগুলো নিয়ে কথা বলবো, এবং বর্তমান সময়ে জেনারেটিভ এআই প্রযুক্তি ওয়ার্ল্ড ওয়াইডে যে ব্যাপক পরিবর্তন আসছে, এই সেশনে আমরা জানাবো কিভাবে এই কাজগুলা করা হয় এবং টেকনোলজিতে আসলে কিভাবে জেনারেটিভ এআই ইম্প্যাক্ট ফেলছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এছাড়া আমরা রিসেন্ট ট্রেন্ডের কিছু টেকনোলজি, এআই টেকনোলজি যেমন ওপেন এআই, হাগিং ফেস, গুগল জিমিনি, ক্লড এআই, এই জনপ্রিয় কিছু টুলসের মাধ্যমে টুলসগুলোকে পরিচয় করিয়ে আপনারা কিভাবে আপনাদের রিয়েল ওয়ার্ল্ডের কাজগুলা কমপ্লিট করতে পারেন, প্লাস এই টেকনোলজিগুলো কিভাবে এখনকার সফটওয়্যার ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট অথবা আরও অনেক ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টগুলোতে কিভাবে তাদের কাজগুলা ইজি করছে সেই ব্যাপারে আমরা
এইখানে আলোচনা করার চেষ্টা করব। সো প্রথমেই আসি আমরা একটা ওয়েবসাইটকে দেখাবো। এটা হচ্ছে নাজ.কম। এটা এমন একটি মাল্টি স্টোর ই কমার্স ওয়েবসাইট যেটা অল্প সময়ে আপনার যে কোনো আইডিয়াকে ব্যবসায় রূপ দিতে পারবে, এবং এখানে ওয়েবসাইটে যে কেউ তার প্রোডাক্টের ছবি তুলে দিলে সে অটোমেটিক প্রোডাক্টের প্রমোশনাল ভিডিও তৈরি করা থেকে শুরু করে ব্র্যান্ডিং রিলেটেড যত ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটি সেগুলা অটোমেটিক করতে পারে। এবং বর্তমানে এই নাজ ডেইলি এই প্ল্যাটফর্মের বার্ষিক আয় $1,000,000 প্লাস, এবং এটা দ্রুত খুবই জনপ্রিয় হচ্ছে, এবং এটা শপিফাইয়ের মতো বড় একটা প্ল্যাটফর্মের কম্পিটিটর হিসাবে কনসিডার করা হচ্ছে। সো এছাড়াও হচ্ছে এআইয়ের মাধ্যমে আরও কিছু কাজ যেগুলো করা সম্ভব, যেমন হচ্ছে কোনো একটা প্রোডাক্টের 3D ভিজুয়ালাইজেশন, যেটা ভবিষ্যতের ই কমার্স সেক্টরকে আরও বেশি ডেভেলপ করবে, এটা আমি আশা করি। সো এর পরের যে স্লাইড আমরা এখানে দেখাতে যাচ্ছি যে রিসেন্ট একটা ক্লডের মডেল, ক্লডের মিথোস প্রিভিউ মডেলটা, এই মডেলটা সাইবার সিকিউরিটিতে এর একটা হিউজ একটা ক্যাপাসিটি নিয়ে এসে হয়তো ফিউচারে আমাদের সামনে আসতে যাচ্ছে। সো সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে ক্লাউড মিথোস এর সাইবার সিকিউরিটি রিলেটেড এক্সপেরিমেন্টের স্ট্রং পারফরমেন্স শো করছে, বিশেষ করে এক্সপ্লয়েট বেঞ্চ এবং এক্সপ্লয়েট জিম এর মতো বেঞ্চমার্কে এটা রিমার্কেবল সংখ্যক কিছু সিকিউরিটি লুপহোল অথবা ভালনারেবিলিটি ডিটেক্ট করতে সক্ষম হয়েছে। এবং এইটা হচ্ছে ক্লডের মিথোস প্রিভিউ। এটা ওপেন বিএসডি নামে ইউনিক্সের একটা স্ট্রং একটা অপারেটিং সিস্টেম আছে, সেই অপারেটিং সিস্টেমের 27 বছরের পুরানো ইন্টিজার ওভারফ্লোর একটা দুর্বলতা সেটা সে এখানে ডিটেক্ট করেছে। এছাড়াও সে এমপিজি এর 16 বছরের কিছু ভালনারেবিলিটি বা বাগ ডিটেক্ট করেছে, যেটা আসলে এই সময়ের জন্য আসলেই একটা রিমার্কেবল একটা মাইলফ্লো, কারণ একটা এআই এজেন্ট এত বড় একটা কাজ করতে পারে, যেটা আসলে কিছুদিন আগেও হয়তো এটা চিন্তা করাটাও অনেক ডিফিকাল্ট ছিল। সো এই ধরনের রিমার্কেবল কিছু টেকনোলজি যেগুলো ফিউচারে আমাদের সামনে আসতে যাচ্ছে। সো এটা জেনারেটিভ এআইয়ের আসলে ভবিষ্যৎ সফটওয়্যারের নিরাপত্তা বা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, সাইবার সিকিউরিটি রিসার্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর সাথে সাথে আমাদেরকে নিজেদেরকেও টেকনোলজিতে কীভাবে আমরা নিজেদেরকে আপডেট করতে পারি সেটারও একটা গাইডলাইন হিসাবে সে আমাদেরকে এখনই সচেতন করার চেষ্টা করছে। আমি এখন একটা প্রজেক্টের ডিটেলস দেখাবো, যে প্রজেক্টটা আমি রিসেন্ট আমার কাজের জন্য করেছিলাম, এবং এখানে দেখিয়েছি কিভাবে একটা কমপ্লিট একটা জেনারেল অ্যাডমিন প্যানেল, যে অ্যাডমিন প্যানেলটা যে কোনো ধরনের ওয়েবসাইট লাইক ই কমার্স হতে পারে, মাল্টিভেন্ডর কোনো একটা সাইট, অথবা কোনো যে কোনো ধরনের কোম্পানি পোর্টফোলিও, এই সব ধরনের ওয়েবসাইটে যে কমন যে ফিচারগুলো থাকে একটা অ্যাডমিন প্যানেলের, সো এই ধরনের একটা অ্যাডমিন প্যানেল আমি আসলে বানানোর চেষ্টা করতেছিলাম। সো যে কাজটা আসলে যদি একটা সফটওয়্যার ডেভেলপারের কমপ্লিট করতে হয়তো 2-3 সপ্তাহ বা তারও বেশি সময় লাগতো। সো আমি জাস্ট এখানে কমপ্লিটলি উইদাউট এনি কোডিং আমি এই কাজটা করেছি। এখানে আমার সম্ভবত 5 to 7 আওয়ার্স মতো আমার টাইম লেগেছে এন্টার কাজটা কমপ্লিট করতে। সো আমি আসলে কিভাবে কাজটা করেছি সেটার একটা প্রসেস আমি এখানে শেয়ার করছি। প্রথমে আমি আসলে নোটপ্যাডে আমার যে আইডিয়াটা ছিল সেই আইডিয়াটা আমি এখানে লিখেছি আর কি। সো এরপরে আমি গুগল এন্টিগ্রাভিটিটা ইউজ করেছি আইডি হিসাবে। সো এন্টিগ্রাভিটিতে আসলে সুবিধা হচ্ছে যে এখানে অনেকগুলা মডেল সাপোর্ট করে, যেমন জিমিনির অনেকগুলা মডেল, জিমিনি প্রো বা জিমিনি ফ্ল্যাশ, এরকম আরও কিছু মডেল সহ ক্লাউড অপাস এবং ক্লাউড হাইকু এই ধরনের কিছু মডেল সাপোর্ট করে। সো এইগুলা দিয়ে আসলে যে কোনো ধরনের কাজ অনেক দ্রুত করে ফেলা সম্ভব, যদিও আমি শেয়ার অ্যাকাউন্ট ইউজ করেছি। সো এই কারণে আসলে আমার মাঝে মাঝে হচ্ছে ক্লাউড অপাস থেকে ক্লাউড এআই প্রোতে সুইচ করা লাগছে। সো এরপরে আমি যখন আমার নোটপ্যাডে আমার কমপ্লিট রিকোয়ারমেন্টটা লিখে ফেলেছি, তখন আমি আসলে ক্লাউডের যে মডেলটা ছিল, ক্লাউডের
সনেট যে মডেলটা ছিল সেই সনেট মডেলকে আমি বলেছি যে আমার এই আইডিয়া থেকে একটা কমপ্লিট একটা বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্ট ক্রিয়েট করে দাও। সো ও আমাকে সম্ভবত 65 পেজের একটা এন্টার ডকুমেন্টস ক্রিয়েট করে দিয়েছে, এবং এইটার পরে আমি যেটা করেছি, আমি ওই ডকুমেন্টসটা এন্টারটা গো থ্রু করার পরে সেখানে হয়তো ম্যানুয়ালি কিছু রিভিউ করা লাগছে আমার, রিভিউ করে দেন হচ্ছে আবার আমি সনেট মডেলকে বলেছি যে আমি এই প্রজেক্টটা ল্যারাবেল 13-এ ডেভেলপ করতে চাই, এবং বুটস্ট্র্যাপ হচ্ছে ফ্রন্ট এন্ড হিসেবে ইউজ করতে হবে। সো ও ওইভাবে করে আমাকে একটা টেকনিক্যাল রিকোয়ারমেন্ট ডকুমেন্টস ক্রিয়েট করে দাও। সো ও আমাকে টেকনিক্যাল রিকোয়ারমেন্ট ডকুমেন্ট ক্রিয়েট করে দিয়েছে, এটা সম্ভবত 15 অথবা 16 পেজের। সো এটার পরে আমি বেসিক্যালি ক্লাউডের অপাস এবং জিমিনি প্রো এই দুইটা মডেলের কম্বিনেশনে আমি এন্টায়ার অ্যাপ্লিকেশনের একটা ল্যারাবেল অ্যাপ্লিকেশন কমপ্লিট করেছি। কাজটা আমার টোটাল কমপ্লিট করতে সময় লেগেছে অলমোস্ট 5 to 7 hours। সো যেটা আসলে একটা ডেভেলপারের যদি স্ক্র্যাচ থেকে করতে হয় এটা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, হয়তো 2-3 সপ্তাহ অথবা তারও বেশি লাগতে পারে, ডিপেন্ড অন দ্য এক্সপার্টিস। বাট আসলে এই মুহূর্তে এইটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আসলে এআইটা অনেক ফাস্ট মুভ করছে, সো আমাদেরও আসলে এটার সাথে নিজেদেরকে ডেভেলপ করাটা ইম্পর্ট্যান্ট। সো কিভাবে আসলে মানে আমি যখন একটা সফটওয়্যার বা একটা মডেল দিয়ে বা কোনো একটা আইডির একটা প্রসেস দিয়ে আমি যখন একটা সোর্স কোড তৈরি করব, সো ওখানে আসলে শুধু সোর্স কোডটা তৈরি হচ্ছে এটাই মানে এটা বুঝতে পারাটা ইম্পর্ট্যান্ট যে আসলে ওখানে কি তৈরি হচ্ছে। সো আমার হচ্ছে যে যে কোনো প্রোগ্রামিংয়ের বেসিকটা যদি ক্লিয়ার থাকে তাহলে আমি বুঝতে পারবো আসলে এআইটা কি তৈরি করছে। সো এই ক্ষেত্রে আমি আসলে সবাইকে সাজেস্ট করব যে হ্যাঁ, অবভিয়াসলি আমি যে কোনো একটা অ্যাপ্লিকেশন এআই এর ইউজে ফাস্ট কাজ করতে পারি, বাট সেইখানে কি কোড হচ্ছে, সেইখানের কোডের ইন্টারনাল কনসেপ্টটা কি সেইটা বুঝতে পারাটা ইম্পর্ট্যান্ট। সো সকলকে আসলে আমার রিকোয়েস্ট থাকবে যে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক থেকে শুরু করে কিভাবে ফিচার ফাংশনালিটিগুলো কাজ করে এই জিনিসগুলা পুরাটা বুঝতে নিজে বুঝে দেন হচ্ছে এআই দিয়ে আমি কাজটাকে ফাস্ট মুভ করাতে পারবো। সো এখানে আসলে জাস্ট ব্লাইন্ডলি কোনো একটা কাজ করে গেলাম এই ধরনের কাজ করাটা উচিত না। সো আমি সকলকে রিকোয়েস্ট করব যে বেসিকটা ক্লিয়ার করে দেন হচ্ছে আসলে অন বাই অন এআই দিয়ে আমি আমার কাজটাকে আরও ফাস্ট করতে পারি। আচ্ছা, এরপরে আমি রিসেন্ট গুগল এআইয়ের একটা গুগল আইও 2026-এর একটা প্রেজেন্টেশন এই কিছুদিন আগে হয়ে গেল। সো ওইখানকার কয়েকটা জিনিস নিয়ে আমি একটু এখানে ডিসকাস করতে চাই। যেমন এখানে আসলে চোখে পড়ার মতো কিছু জিনিস, যেমন জিমিনি ওমনি। সো এটা একটা টপ লেভেলের একটা মডেল যার এখানে ইতিহাস, বিজ্ঞান, ম্যাথ এই টাইপের তার অনেক নলেজ আছে, এবং এটা দিয়ে আসলে সহজেই যে কোনো একটা টিউটোরিয়াল করে ফেলা সম্ভব। সো এখানে এখানে একটা টিউটোরিয়াল দেখানো হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিডের একটা টিউটোরিয়াল। সো এটা জাস্ট একটা প্রম্পট দিয়ে তৈরি করা। সো এই টাইপের যে কোনো ধরনের একটা টিউটোরিয়াল তৈরি করে ফেলা হয়তো ওমনি দিয়ে খুবই পসিবল। সো হয়তো সেদিন খুব বেশি দূরে নয় যে কোনো একটা প্রাইভেট টিউটর, মানে এআই মডেল একটা প্রাইভেট টিউটরের মতো কাজ করবে, যে আমি জাস্ট বলবো যে আমার রিকোয়ারমেন্টটা এটা। সো আমি এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি সে আমাকে একটা গাইডলাইন দিয়ে দিবে, এবং সে আমাকে ম্যানুয়ালি চেক করে দেখে দেখে বলবে যে হ্যাঁ তুমি এইটার পরে এটা করো, এভাবে করে করে তুমি আগাও। সো এটা হয়তো এই জিনিসগুলা হয়তো খুব নিয়ার ফিউচারে আর কি এ ধরনের কোনো ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পারবো। এছাড়াও ইয়াতে আইও গুগল আইও 2016-এ কিছু জিনিস, যেমন কিছু টপিকস যেমন হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, এই টাইপের টপিকসগুলা প্রেজেন্ট করা হয়েছে ওখানে। এবং এখানে হচ্ছে এজিআই যে কনসেপ্টটা আর কি, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সের যে কনসেপ্টটা, এটা আসলে মানুষের চেয়েও ভালো একটা বুদ্ধিমত্তা সম্পন্নভাবে সে কাজ করতে পারে, এই ধরনের কাজের জন্য আসলে তাকে প্রেজেন্ট করা হয়েছে। সো আসলে এখন আমরা হয়তো জেনারেটিভ এই নিয়ে কথা বলতেছি, তো খুব নিয়ার ফিউচারে আমাদের হয়তো এজিআই রিলেটেড টপিকস নিয়েও কথা বলতে হবে, এবং যার আসলে প্রবলেম সলভিং ক্যাপাসিটিটা হিউম্যানের থেকে অনেক বেশি আর কি। সো এই ধরনের টেকনোলজি নিয়েও আসলে এখানে যেহেতু প্রোগ্রামে যেহেতু
প্রেজেন্ট করা হয়েছে। সো এই টাইপের টপিকসগুলো খুব শীঘ্রই আর কি আমাদের সামনে চলে আসবে। সো এইখানে আসলে দেখানো হয়েছে যে এআই এর যে টোটাল যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশনটা কীরকম। সো আমরা অবভিয়াসলি অনেক আগে থেকেই এআই এর টপিকসগুলো নিয়ে আমরা জানি। এরপরে আসলে মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, ডিপ লার্নিং এ ধরনের টপিকসগুলো নিয়ে অনেকেই কাজ করেছে। রিসেন্টলি হয়তো জাস্ট লাস্ট 4 or 5 ইয়ার্স ধরে জেনারেটিভ এআই এটা একটা টপিকস হিসাবে আসছে, এবং লাস্ট 1 or 2 ইয়ার্স আর্লিয়ার এজেন্টিক এআই একটা ভালো একটা ইফেক্ট ফেলেছে আর কি টোটাল ইন্ডাস্ট্রিতে। সো আমরা হয়তো এরপরের যে টায়ারটা হতে পারে সেটা হচ্ছে হয়তো আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই। সো এইখানে আসলে এই টপিকস এইখানকে জাস্ট একটু বোঝানো হয়েছে যে আসলে হায়ারার্কিটা কীরকম, যে এআই এর যে টোটাল হায়ারার্কি বা তাদের হিস্ট্রিটা, সেই হিস্ট্রিটা কীরকম। সো এইটার উপর বেস করে আসলে ফিউচারে আরও অনেক ধরনের ক্লাসিফিকেশন বা আরও অনেক ধরনের লেভেল আসতে পারে। সো এগুলো আসলে নিজেকে একটু আপ টু ডেট রাখা সবসময়, যেন টেকনোলজির যে আপডেটেড টেকনোলজি এগুলো থেকে আসলে আমরা দূরে সরে না যাই। সো এখানে আসলে যেটা বোঝানো হচ্ছে যে জেনারেলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই জিনিসটা কি। সো এটা নিয়ে আসলে খুব বেশি কথা বলার মতো কিছু নাই, কারণ জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলরেডি আমরা অনেকেই জানি আর কি, এবং এটা হচ্ছে খুবই কমন একটা টপিকস। যেমন হচ্ছে যে জেনারেটিভ শব্দটা হচ্ছে যার জেনারেট করার মতো ক্যাপাবিলিটি আছে, এবং জেন এআই এটাকে শর্টে বলে, এবং যে মডেল বা যে সিস্টেমের কোনো নতুন কোনো কিছু জেনারেট করার মতো ক্যাপাবিলিটি আছে সেটাই হচ্ছে জেনারেটিভ এআই। সো কী জেনারেট করতে পারে, যেমন হচ্ছে টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, অর ইভেন যে কোনো টাইপের সোর্স কোড, বা রিয়েল লাইফের যে কোনো একটা প্রবলেম সলভ করা, এই টাইপের জিনিসগুলা যে জিনিসগুলা দিয়ে করে, যে টপিক্সটা দিয়ে করে, সেইটাকেই আসলে জেনারেটিভ এআই বলা হয়। সো এইটা নিয়ে আমরা আসলে এখন বা আজকের যে সেশন, এই সেশনে জেনারেটিভ এআইয়ের কে একটা ব্ল্যাক বক্স অথবা গ্রে বক্স হিসেবে ধরে নিব, কারণ এটার ডেপথে বা ইন্টারনাল আর্কিটেকচারে যাওয়াটা এটা সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের আসলে এইখানে আমরা টপ ভিউ থেকে বোঝার চেষ্টা করব যে আসলে একটা জেনারেটিভ এআই কীভাবে কাজ করে। সো ফার্স্টে যেটা করা হয়, কোনো একটা প্রম্পট ইনপুট দেওয়া হয়, যেমন হচ্ছে যে কোনো একটা ইউজারকে একটা ইউজার তার কোয়েরি বা ইনপুটটা এখানে দিয়ে থাকে, এবং ইনপুটটার বেসিসে একটা নিউরাল প্রসেসিং হয়। নিউরাল প্রসেসিংটা একটা অ্যাটেনশন অ্যানালাইসিস করে, এবং তারপরে একটা টোকেন প্রিডিকশন করে। এই কাজগুলো করার পরে একটা সিকোয়েন্স জেনারেট হয়। সিকোয়েন্স জেনারেট মানে হচ্ছে যে ও কাইন্ড অফ একটা ড্রাফট আনসার রেডি করলো। সো এই ড্রাফট আনসারটা একটা সেফটি কন্ট্রোলের মাধ্যমে যায়, যেখানে আসলে সেফটি কন্ট্রোলটা আসলে চেক করে দেখে যে যে আনসারটা জেনারেট হয়েছে, এই যে জেনারেটেড আনসারটা, এটা আসলে মানে সোসাইটি অথবা আদার্স যে সিকিউরিটি গাইডেন্স আছে ওইগুলাকে ভায়োলেট করতেছে কিনা। সো যদি ও দেখে না, ইটস ফাইন, এটা নিয়ে কোনো সমস্যা নাই, দেন হচ্ছে সে নেক্সট প্রসেসিংয়ে চলে যায়, সে এটাকে আউটপুট কনভার্সনে দিয়ে দেয়, এবং এই সেই আউটপুট কনভার্সনই একটা ফাইনাল রেসপন্স হিসেবে আমাদের সামনে চলে আসে। সো এটা জাস্ট একটা টপ ভিউ থেকে যে একটা জেনারেটিভ এআই কীভাবে কাজ করে। এখানে বেশ কিছু ধরনের জেনারেটিভ এআই মডেলের সম্পর্কে বলা আছে, যদিও এগুলা প্রত্যেকটাই অনেক বড় ডিসকাশন, প্রত্যেকটা মডেল সম্পর্কে যদি ডিসকাশন করতে হয়। বাট আমরা এখানে জাস্ট বোঝার চেষ্টা করছি যে আসলে কী কী ধরনের জেনারেটিভ এআই মডেল আছে এবং কার কী ধরনের পারপাস আর কি। সো এখানে জাস্ট প্রথমে হচ্ছে অটো এগ্রেসিভ মডেল, ট্রান্সফর্মার মডেল, ডিফিউশন মডেল আসলে যেটা করে যে যে কোনো ধরনের ইমেজ, অডিও, ভিডিও এই টাইপের জেনারেশন করার জন্যে। তারপরে হচ্ছে জ্ঞান মডেল, জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক, তারপরে ভ্যারিয়েশনাল অটো এনকোডার, ফ্লোবেজ মডেল, নিউরাল ল্যাঙ্গুয়েজ মডেল, এবং মাল্টিমোডাল মডেল বলতে বোঝায় হচ্ছে যে মডেলের মাল্টিপল টাইপের আনসার করার ক্যাপাসিটি আছে। ফর এক্সাম্পল এটা হতে পারে যে অডিও, ভিডিও, ইমেজ অথবা টেক্সট রেসপন্স, মানে যে কোনো ধরনের রেসপন্স যার দেওয়ার ক্ষমতা আছে সে হচ্ছে মাল্টিমোডাল মডেল। এবং ফাইনালি হচ্ছে ফাউন্ডেশনাল মডেল। সো এগুলো জাস্ট কিছু টাইপ, জাস্ট এটা দেখে রাখা। এটা আসলে লং ডিসকাশন, যদি প্রত্যেকটা টপিকস নিয়ে ডিসকাশন করতে হয় বা প্রত্যেকটা টাইপ নিয়ে ডিসকাশন করতে হয়, আমরা জাস্ট এখানে টপ ভিউ থেকে জিনিসটা দেখে রাখছি। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা মডেলগুলো নিয়ে কথা বললাম, সো এই মডেলগুলা আমরা কোথায় পাবো? জেনারেটিভ এআই ব্যাকগ্রাউন্ডে যে মডেলগুলো নিয়ে কাজ করে, এই মডেলগুলো কোথায় কোথায় পাওয়া যায় সেটার একটা
ওয়েবসাইটের ইনফরমেশন এখানে দেওয়া আছে। আসলে এই মুহূর্তে ওয়ার্ল্ডের টপ মডেল হাব বা ম্যাক্সিমাম মডেল যেখানে আছে সেটা হচ্ছে হাগিং ফেস। এছাড়াও হচ্ছে রেপ্লিকেট, ক্যাগেল, ওপেন এআই এবং এখানে আরও অনেক লিস্ট আছে। সো এখান থেকে যে কেউ মডেলগুলো দেখতে পারে। মডেলগুলো কিছু ফ্রি আছে, কিছু পেইড আছে। সো এখান থেকে যে কেউ তার মানে এই মডেলগুলোকে এপিআই এর থ্রুতে তার অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করে যে কোনো ধরনের কাজ করতে পারে। আমরা আসলে এখান থেকে এক্সপ্লোর করলে বোঝা যাবে যে কী কী ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কী কী ধরনের মডেল আছে, সেই মডেলগুলো কোনটা কোন পারপাজে ইউজ হয়। সো এটা যে কোনো একটা কাজের জন্য আসলে আমাদের দরকার হতে পারে। সো এখানে জাস্ট আমি ওই রেসপেক্টেই এখানে মডেলের যে হাবগুলো সেগুলো আমি প্রেজেন্ট করেছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে মডেলগুলো নিয়ে কাজ করব, মডেলগুলা হয়তো আমরা কাজ করতেছি কোনো একটা এপিআই এর থ্রুতে আমার সিস্টেমের সাথে কানেক্ট করতেছি। সো আমার সিস্টেমে হয়তো নির্দিষ্ট টাইপের কিছু ডেটা সেট আছে, নির্দিষ্ট টাইপের কিছু একটা ডোমেইন নলেজ আছে। সো ওই ডোমেইন নলেজের রেসপেক্টে আমি আমার মডেলগুলোকে রেডি করতে হয়। সো এই ক্ষেত্রে হতে পারে যে মডেলগুলোকে বিভিন্নভাবে রিফাইন করতে হয়। রিফাইনটাকে আসলে সাধারণত বলা হয় যে ফাইন টিউনিং টাইপের কোনো কাজ। সো যখন একটা মডেলকে ফাইন টিউন করতে হয় তখন হচ্ছে নির্দিষ্ট কিছু টাইপের লং কিছু ডেটা সেট, মানে সিমিলার টাইপের কিছু ডেটা সেট দিয়ে তাকে বোঝাতে হয় যে আমার এই ডোমেইনে এই ধরনের নলেজ আছে, সো তুমি এইটার উপর নিজেকে অ্যাডাপ্ট করো। সো এখানে আসলে কিছু বেশ কিছু ধরনের অনলাইন ডেটা সেট হাবের ইনফরমেশন দেওয়া আছে। সো এই ইনফরমেশনগুলা মানে এই ডেটা সেটগুলা দিয়ে আসলে মডেলকে ট্রেন করা হয় বিভিন্ন সময় বা বিভিন্ন পারপাজে ইউজ করা হয়। অথবা যারা হচ্ছে জেনারেটিভ এআই ইঞ্জিনিয়ার হিসেবে নিজের ক্যারিয়ার করতে চায় তারা আসলে তাদের অনেক ক্ষেত্রেই কোনো একটা মডেলকে ইউজ করার জন্যে নির্দিষ্ট ডেটা সেট দরকার হয়। সো এটা খুব কমন একটা টাস্ক। সো এখানে সেরকম কিছু ওয়েবসাইটের ইনফরমেশন দেওয়া আছে। সো এগুলো এক্সপ্লোর করলে আসলে তার নির্দিষ্ট যে টাইপের ডেটা সেট দরকার সেগুলো আই থিঙ্ক পেতে পারে আর কি যে কেউ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা জেনারেটিভ এআই এর যে প্রজেক্টগুলো, সেই প্রজেক্টগুলো আসলে কোথায় পাবো? আমাদের জেনারেটিভ এআই এর প্রজেক্টগুলো পাওয়ার জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। সেটা হতে পারে গিটহাব, হাগিং ফেসের স্পেস যে সেকশন সেটা, ক্যাগেল নোটবুক, গুগল কোল্যাব, কোড প্রজেক্ট এবং অবভিয়াসলি গুগল সার্চ। সো এইগুলোর মাধ্যমে আমরা আমাদের প্রজেক্টগুলোকে পেতে পারি। এখন আমরা আসলে আমাদের সেকশনের নেক্সট যে পার্ট সেটাতে চলে যাচ্ছি এবং এখানে আসলে বোঝানোর চেষ্টা করব যে একজন জেনারেটিভ এআই ইঞ্জিনিয়ার হিসেবে তার ক্যারিয়ার গড়তে হলে সে কিভাবে কোন কোন টপিকসগুলা বা কী ধরনের স্কিল নিয়ে সে বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করতে পারে বা ফ্রিল্যান্সিং অপরচুনিটি হতে পারে, অথবা তার নিজের ক্যারিয়ারটাকে গড়তে পারে। তার জন্য আসলে কী কী ধরনের নলেজ এবং কেন সেই নলেজগুলো দরকার হয়। তো ফার্স্ট অফ অল আমি এখানে একটা লাইফ সাইকেল বোঝানোর চেষ্টা করেছি যে এই লাইফ সাইকেলটা কাইন্ড অফ সিমিলার টু দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল যেটা সেটার মতোই। সো এখানে আসলে সব কিছুই অলমোস্ট সিমিলার, বাট ফার্স্টের দিকের কিছু পার্ট যেমন ডাটা প্রিপারেশন, মডেল সিলেকশন, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এই টাইপের কিছু কাজ এখানে আছে জেনারেটিভ এআই এর ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে। সো এই কাজগুলোর পরে আসলে যে আর্কিটেকচার, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, ইভ্যালুয়েশন, টেস্ট, এগুলো সবই সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মতো। সো এগুলা জাস্ট একটা ভিজুয়াল একটা কনসেপ্ট। এখানে আসলে কোন ফ্লোতে কাজ হয় সেইগুলো আসলে বোঝানোর চেষ্টা করা হয়েছে। সো এইটা আসলে হয়তো রিয়েল লাইফে যখন কেউ কাজ করবে সেটার মতো করেই সে বুঝতে পারবে এই সাইকেলটা আসলে কীরকম। সো আমি যেটা আগেও বলতেছি যে আমাদের এই লাইফ সাইকেলটা সিমিলার টু দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, সেটার মতোই। সো আমি এটা নিয়ে আসলে বেশি লং ডিসকাশন করছি না। এরপরে আমরা আসছি আমাদের ইয়াতে জেনারেটিভ এআই ইঞ্জিনিয়ার যখন একজন হবে সে আসলে মাল্টিপল স্ট্যাকে, যে কোনো ধরনের স্ট্যাকে হতে পারে। এমন হতে পারে সে নোড জেএসে কাজ করতে পারে, পাইথনে কাজ করতে পারে, অথবা জাভাতে, সি সি প্লাস প্লাস, যে কোনো ধরনের, ইভেন পিএসপিতেও কাজ করতে পারে। কিন্তু আসলে ওয়ার্ল্ডে মোস্ট টাইম বা ম্যাক্সিমামই আসলে সবাই পাইথন স্ট্যাকেই কাজ করে নিজের ক্যারিয়ারটার জন্যে, বা যারা জেনারেটিভ এআই ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে তাদের জন্য। সো এই ক্ষেত্রে পাইথনটাকে সবাই বেশি প্রিফার করে, এই কারণে আমি আসলে পাইথনটা এখানে প্রেজেন্ট করেছি। এবং পাইথনের জন্যে পাইথন institute.org-তে গেলে আসলে পাইথনের 4টা সার্টিফিকেশন পাওয়া যায়। আমি সার্টিফিকেশনটা কমপ্লিট করতে হবে এটা সবাইকে বলছি না এবং এটা ম্যান্ডেটরিও না, বাট
এই সার্টিফিকেশনের জন্যে যে টপিকসগুলো কাভার করা হচ্ছে ওইখানকার সিলেবাস ওই ওয়েবসাইটের থেকে সিলেবাসগুলো দেখলেই বুঝতে পারবে। সো ওই টপিকসগুলোতে সবার জন্য যদি কেউ পাইথন স্ট্যাকে নিজের জেনারেটিভ এআই ক্যারিয়ার গড়তে চায়, সে এই পাইথনের যে সিলেবাসের সার্টিফিকেশনের যে সিলেবাসটা আছে এই সিলেবাসের প্রত্যেকটা টপিকস নিয়ে যেন তার ভালো ধারণা থাকে। কারণ আমি যে কাজটাই করব সেখানকার বেস ল্যাঙ্গুয়েজটা হচ্ছে পাইথন। সো পাইথন নিয়ে আমার খুব স্ট্রং একটা নলেজ থাকাটা এটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। সো এইখানকার প্রত্যেকটা টপিকস নিয়ে যেন আমার কাজ করার আগে ভালো একটা নলেজ থাকে, এইটা গেইন করাটা উচিত, এবং এইটা নিয়ে কাজ করলে হয়তো নেক্সটের যে পার্টটা এইগুলো অনেক ইজিলি কাজ করা যাবে। এরপরে আসলে যেটা আছে যে পাইথনের যে বেসিক ফাউন্ডেশন অথবা বিভিন্ন টাইপের ডেটা লাইব্রেরি, ওইগুলা সম্পর্কে নিজের একটা মোটামুটি ভালো একটা নলেজ থাকাটা উচিত। যেমন হচ্ছে নামপাই, সাইপাই, প্যান্ডাস, ম্যাথপ্লটলিব, ফ্ল্যাস্ক, এরকম এরকম যে ফ্রেমওয়ার্ক আছে, লাইব্রেরি আছে, এইগুলা নিয়ে সবার একটা নলেজ থাকলে এইটা খুবই মানে হেল্পফুল হয়, স্পেশালি যখন কেউ একজন তার ডেভেলপমেন্টের কাজ করতে যাবে সেই ক্ষেত্রে খুবই হেল্পফুল হয়। সো যে কোনো একটা জিনিস শিখে, যে কোনো একটা টিউটোরিয়াল ফলো করে অথবা যে কোনো একটা ওয়েবসাইটের অফিসিয়াল ডকুমেন্টেশন ফলো করে যে কোনো একটা টপিকস নিয়ে আমি এন্টার জিনিসটা বুঝতে পারলাম, বুঝে দেন একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট যদি করা হয়, ছোটো হোক বড়ো হোক, একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট করলে ওই টপিক্সটা নিয়ে নিজের নলেজটা অনেক ডেপথ নলেজ হয়। সো এইখানে হচ্ছে ফর এক্সাম্পল আমি নামপাইয়ের অফিসিয়াল যে ডকুমেন্ট সেটা দেখতে পারি, দেখে আমি ওখান থেকে একটা নলেজ গ্যাদার করে আমি ওইটা নিয়ে একটা রিয়েল লাইফ একটা প্রজেক্ট করলাম। প্রজেক্ট করলে আসলে নামপাই সম্পর্কে আমার নলেজটা আরও বেশি স্ট্রং হবে। এরপরে আসলে যেটা আছে যে মেশিন লার্নিং, আসলে মেশিন লার্নিংয়ের এই টপিক্সটা অনেক প্রিভিয়াস একটা টপিক্স, অনেক আগে থেকেই মার্কেটে বা এআই ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে। তারপরে আমরা কেন এখানে মেশিন লার্নিংয়ের টপিক্সটা এখানে ইনক্লুড করেছি, কারণ হচ্ছে যে মেশিন লার্নিংয়ের বেসিক বা রুট কিছু টপিক্স, যেমন হচ্ছে কোনো একটা মডেলকে ট্রেন করা, মডেলটাকে টেস্ট, ট্রেন, ভ্যালিডেশনে ভাগ করা, কোনো মডেলের ইফিসিয়েন্সি ক্যালকুলেট করার জন্য কনফিউশন ম্যাট্রিক্স, F1 স্কোর, অথবা আন্ডার ফিটিং, ওভার ফিটিং, অথবা ডাটা ডিস্ট্রিবিউশন, এই ধরনের যে কাজগুলো এগুলা সব জায়গাতেই কমন। হটেভার সেটা আমি মেশিন লার্নিংয়ে কাজ করি অথবা জেনারেটিভ এআইতে কাজ করি অথবা এজেন্টিক এআইতে কাজ করি। সো এইটা হচ্ছে একটা রুট, একটা নলেজ। এই নলেজটা গেইন করতে পারলেই মানে যে কোনো ধরনের আমি জেনারেটিভ এআই হোক, এজেন্টিক এআই হোক, অথবা নেক্সটে যে নতুন টেকনোলজি আসুক, সেটার জন্য আমি আসলে বুঝতে পারবো যে কিভাবে একটা প্রসেসটা কাজ করে। সো এইখানকার মেশিন লার্নিংয়ের যে বেসিক কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলোটা থাকাটা ইম্পর্ট্যান্ট। এরপরে হচ্ছে কেউ যদি জেনারেটিভ এআই নিয়ে তার ওয়েব ডেভেলপমেন্ট এই টাইপের কোনো একটা কাজ করতে চায়, তার জন্যে এটা জ্যাঙ্গোটা অনেক ভালো একটা ফ্রেমওয়ার্ক, ওয়ার্ল্ডের এখন পর্যন্ত পাইথনের ডোমিনেটিং একটা ফ্রেমওয়ার্ক। যে ফ্রেমওয়ার্কটার সাথে আমরা MySQL, SQLite অথবা যে কোনো ধরনের ডেটাবেসকে আমরা এখানে কানেক্ট করতে পারি। কানেক্ট করে আমরা আসলে একটা এন্টার প্রজেক্ট করতে পারলে আসলে খুব যে কোনো একটা রিয়েল লাইফের যখন এন্টার একটা প্রজেক্ট করতে হয় সেক্ষেত্রে আসলে অনেক কিছু ইনক্লুড থাকে। সো আমার ওই অ্যাজ এ হোল এন্টার নলেজটা নেওয়ার জন্য যে কোনো একটা ফ্রেমওয়ার্কে কমপ্লিট একটা প্রজেক্ট তৈরি করাটা এটা অনেক ইম্পর্ট্যান্ট। সো এক্ষেত্রে আমি জ্যাঙ্গোটাকে প্রেজেন্ট করছি। সো জ্যাঙ্গো নিয়ে আসলে ভালো একটা নলেজ থাকাটা, এটা থাকলে খুবই কাজে দিবে, এটার ইম্প্যাক্টটা অনেক বেশি। সো জ্যাঙ্গো এবং এটার সাথে বিভিন্ন ধরনের ওআরএম বা বিভিন্ন ধরনের ডেটাবেসের কানেকশন করে আমি একটা অ্যাপ্লিকেশন অথেন্টিকেশন, অথরাইজেশন, কাজটা যখন করব তখন আসলে আমি বুঝতে পারবো যে একটা সিস্টেম কিভাবে কাজ করে। সো এইটা মানে একটা এআই ইঞ্জিনিয়ার বা সেটা ওয়েব ডেভেলপার হোক বা যে কোনো সেক্টর হোক, এটার ক্ষেত্রে খুব একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এরপরে যেটা সব জায়গাতেই ফান্ডামেন্টাল ব্যাপার সেটা হচ্ছে এপিআই। সো এপিআইটা যেটা হয়
যে এপিআই ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের এপিআই আছে, সেটা রেস্ট এপিআই হতে পারে বা ফাস্ট এপিআই, রেস্টফুল এপিআই, জেসন এপিআই, এরকম অনেক ধরনের এপিআই আছে। সো এই যে কোনো ধরনের এপিআই সম্পর্কে এন্টার নলেজ রাখাটা, যে একটা এপিআই কিভাবে কাজ করে, এপিআই এর অথরাইজেশন অথেন্টিকেশন কিভাবে দিতে হয়, এপিআইকে সিরিয়ালাইজ ডাটা কিভাবে রাখে এবং সেটা কিভাবে মডেল ভিউ এগুলোর সাথে কমিউনিকেট করে। সো এই জিনিসগুলা জানাটা, বা এপিআই কিভাবে টেস্টিং করে, সেটা হতে পারে যে কোনো ধরনের টেস্টিং, যেমন হচ্ছে যে কোনো ধরনের টেস্টিং একটা ফ্রেমওয়ার্ক বা টুলস এইগুলো দিয়ে কীভাবে টেস্ট করে, বা সোয়াগার দিয়ে কীভাবে ডকুমেন্টেশন করে, এই জিনিসগুলা জানাটা খুবই দরকার। সো এইটা যে কোনো জায়গাতেই, যে কোনো স্ট্যাকে যে কেউ কাজ করতে গেলে এটা খুবই এটা দরকার হবে। সো এপিআই নিয়ে নলেজটা ভালো থাকতে হবে। সো এই এপিআই নিয়ে কোনো একটা কাজ করে সেই কাজটাকে আমি কিভাবে কোনো একটা এআই সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করতে পারছি সেটা চেক করে দেখাটা, দেখতে পারলে আসলে এন্টার প্রসেসটা বোঝা যাবে যে কিভাবে একটা রিকোয়েস্ট রেসপন্স জেনারেট হচ্ছে। সো এই জিনিসটা। এরপরে আসলে জেনারেটিভ এআই এর যে ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো, যে একটা জেনারেটিভ এআই এর কী ধরনের মডেল আছে, মডেলগুলো কিভাবে কাজ করে, মডেলগুলার টোকেন এমবেডিং কিভাবে করে, বা ট্রান্সফর্মার কিভাবে কাজ করে, এবং যখন আমি জেনারেটিভ এআই নিয়ে কাজ করব তখন আসলে আমি কোন কোন টুলস ইউজ করব, সেটা আমার ডেভ টুলস হতে পারে বা এনভায়রনমেন্ট সেট আপ হতে পারে, এবং প্লাস এটা এমন হতে পারে যে আমার এআই মডেলে আসলে ম্যাক্সিমাম যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে একটা জিপিইউ সাপোর্ট। সো আমি এই জিপিইউ সাপোর্টটাকে কীভাবে অপটিমাইজ করতে পারি, প্লাস লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এলএলএম এটা কিভাবে কাজ করে, তারপরে বিভিন্ন ধরনের মডেল আছে, সেই মডেলগুলা কিভাবে কাজ করে, মডেলের হ্যালোজেনেশন লিমিটেশন এইগুলা কিভাবে ওভারকাম করা যায়, এই জিনিসগুলা নিয়ে আসলে একটা বেসিক কনসেপ্ট রাখাটা, এইটা রাখলে একটা জেনারেটিভ এআই ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে খুব ভালোভাবে এস্টাবলিশ করা যায়। সো এখানে আসলে আমি একটা বেসিক কিছু কনসেপ্টগুলো বোঝানোর চেষ্টা করেছি। এটা এমন না যে টপিকসগুলো এতটুকুই, এর বাইরেও আসলে অনেক কিছু আছে, বাট আমি আসলে চেষ্টা করেছি যে এখানে একটা বেসিক একটা লিস্ট জেনারেট করার, যে এই টপিক্সের আন্ডারে কি কি জিনিস হতে পারে। সো এর বাইরেও হয়তো আরও অনেক কিছু আছে, এইগুলো আসলে নিজে একটু এক্সপ্লোর করে নিজের নলেজটাকে গ্যাদার করা, এবং যত নিজের নলেজটাকে গ্যাদার করা যাবে তত বেশি এক্সপিরিয়েন্স হিসেবে নিজেকে এস্টাবলিশ করা যাবে। এরপরে হচ্ছে মডেল হাব হিসাবে ওলামা আছে। ওলামা যেটা হচ্ছে লোকাল মডেল হাব, এবং লোকালি ফর এক্সাম্পল যে কোনো একটা মডেলকে আমি আমার লোকাল কম্পিউটারে ডাউনলোড করে আমি চাইলে চ্যাট জিপিটির মতো একটা সিস্টেম আমি তৈরি করতে পারি, ওলামার মতো একটা ওলামার যে ইয়াটা আছে ওলামা সিস্টেম দিয়ে। সো আমি হচ্ছে যে কোনো একটা মডেল, ইভেন এখানে জিপিটির যে মডেলগুলো, সেই মডেলগুলোকে আমি রান করে আমি আমার লোকাল পিসিতে রান করতে পারি, রান করে আমি এন্টার একটা চ্যাট জিপিটির মতো ইন্টারফেস তৈরি করতে পারি। এবং এখানে ব্যাপারটা এরকম যে আমি সেই যেমন ফর এক্সাম্পল হিসাবে বলি, আমি জিপিটি 4.0 সেটাকে ইউজ করলাম। তো এখানে আসলে কিছু জিনিস রেস্ট্রিকশন থাকে, যেমন হচ্ছে আমাদের যে আমরা যে পিসিগুলো ইউজ করি এগুলোতে আসলে জিপিইউ সাপোর্ট খুব অনেক ক্ষেত্রেই খুব বেশি হাই হয় না, প্লাস হচ্ছে ভির্যাম এইগুলো সাপোর্টটা খুব হাই হয় না। সো যখন আমি কোনো একটা লার্জ স্কেলের কোনো একটা মডেল ইউজ করতে যাব সেই ক্ষেত্রে আসলে একটু ডিফিকাল্ট যে সেগুলোকে মানে আমার লোকাল পিসিতে রান করাটা। বাট আমি যে কোনো ধরনের মোটামুটি ছোটোখাটো কিছু মডেল যেগুলো আমার পিসিতে সাপোর্ট করে, এই ধরনের কিছু মডেল আমি চাইলে রান করতে পারি, আমার পিসিতে রান করতে পারি, রান করে আমি আসলে দেখতে পারি যে কীভাবে আসলে কানেকশনটা করা হয়, কীভাবে মডেলটা ইউজ করা হয়, মডেলটা কীভাবে ম্যানিপুলেট করতে পারি, রিকোয়েস্ট রেসপন্সটাকে কীভাবে ম্যানিপুলেট করতে পারি, এগুলো নিয়ে আসলে একটা নিজের এক্সপিরিয়েন্সটা গ্যাদার করা যায়। এরপরেও হচ্ছে আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে হাগিং ফেস, যেটা হচ্ছে ট্রান্সফর্মার মডেল হাব। সো এইখানে হিউজ মডেল সাপোর্ট আছে। সো এইখানকার যে কোনো মডেলকে আমি চাইলে গুগল কোল্যাবে আমি মডেলগুলোকে রান করে আমি এইগুলা চাইলে মডেলগুলাকে কানেক্ট করে সেখান থেকে বিভিন্ন ধরনের রিকোয়েস্ট রেসপন্স জেনারেট করা, মডেলগুলার ডাটাগুলোকে ম্যানিপুলেট করা, বা আমি আমার পারপাসের জন্য যে কোনো ধরনের কাজ আমি করতে পারি সেটা হাগিং ফেসের ট্রান্সফর্মার যে এইগুলা মডেল ইউজ করে আমি যে কোনো একটা ক্লাউড এনভায়রনমেন্টে রান করতে পারি, রান করে আমি হয়তো এক্সপেরিমেন্টটা দেখলাম। এরপরে হচ্ছে সেটা হচ্ছে মনিটরিং পারফরমেন্স আর কি। কোনো একটা মডেল নিয়ে যখন আমি কাজ করছি তখন আসলে মডেলটা কীরকম বিহেভ করছে,
মডেলটার রেসপন্সটা বা পারফরমেন্সটা কেমন, এইগুলোর জন্য আসলে বিভিন্ন ধরনের ইভ্যালুয়েশন টুলস আছে। সেগুলো হতে পারে ল্যাং স্মিথ, রেগাস, ওপেন এআই ইভেল, এমএল ফ্লো অথবা ওয়েট অ্যান্ড বায়াস। সো এখানে হচ্ছে যখন কেউ ল্যাংচেন নিয়ে কাজ করে সে সাধারণত ল্যাং স্মিথ টাইপের ইভ্যালুয়েশন মডেল নিয়ে কাজ করে। কেউ যখন র্যাগ মডেল নিয়ে কাজ করে সে রেগাস নিয়ে কাজ করে। এছাড়া হচ্ছে এমএল ফ্লো, ওয়েট অ্যান্ড ব্যাস এই টাইপের যে কোনো একটা মডেলকে আমি আমার ক্লাউড এনভায়রনমেন্টের সাথে ইন্টিগ্রেট করে আমি ওইখানকার এন্টার পারফরমেন্সটা, সেটা হতে পারে হার্ডওয়্যার রিলেটেড পারফরমেন্স অথবা মডেলের বিভিন্ন ট্রেনিং ডাটার যে পারফরমেন্স সেগুলোকে মেজার করে আমি একটা এক্সপেরিমেন্ট রেজাল্ট জেনারেট করতে পারি। রেজাল্ট জেনারেট করে আসলে আমি চেক করতে পারি যে এখানকার মডেলটার লেটেন্সি কেমন, হ্যালোজেনেশন কেমন হচ্ছে, রেসপন্স কোয়ালিটি কেমন হচ্ছে, টোকেন ইউজেস কেমন হচ্ছে। সো এই জিনিসগুলো চেক করে আমি আসলে একটা মডেলের ওভারঅল পারফরমেন্সটা মেজার করতে পারি। আমি আমার পারপাসের জন্য সেটা হয়তো ইউজ করলাম, আমার যে পারপাস সেই পারপাসের জন্য ইউজ করলাম। এরপরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ভেক্টর ডেটাবেস। সো আমরা হয়তো অনেকে রিলেশনাল ডাটাবেস যেমন মাইএসকিউএল, এমএসএসকিউএল বা ওরাকল টাইপের অনেক ডেটাবেস সম্পর্কে জানি। বাট আমাদের রিয়েল লাইফের যে ডেটাগুলো সেগুলা কিন্তু শুধুমাত্র এইটার উপরই, টেক্সট ডাটার উপরই অনলি ডিপেন্ডেন্ট না। আমাদের এর বাইরে অনেক ধরনের ডেটা আছে, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের অডিও, ভিডিও, পিডিএফ, টেক্সট ডকুমেন্ট, ওয়ার্ড ডকুমেন্ট, এরকম বিভিন্ন ধরনের টাইপের ডকুমেন্টস আছে। সো আমাদের রেগুলার যে আমরা রিলেশনাল ডেটাবেসটা ইউজ করি সেই রিলেশনাল ডেটাবেসে আসলে কিন্তু যে এই সব ধরনের ডেটাগুলোকে কাভার করা পসিবল নয়। আমরা রিলেশনাল ডেটাবেসে সাধারণত টেক্সট টাইপের ডাটাগুলোকে রাখি। বাট এই ধরনের যে ডেটাবেসগুলো আছে যেগুলো হচ্ছে রিয়েল লাইফের যে অডিও, ভিডিও, টেক্সট, পিডিএফ এই টাইপের যে ডকুমেন্টসগুলো আছে এগুলাকে করার জন্য, এগুলোকে স্টোর করার জন্য বা তাদের ইন্টারনাল যে টেক্সটগুলো আছে বা কনটেক্সট আছে সেগুলোকে বোঝার জন্য আমাদের ভেক্টর ডেটাবেসগুলো ইউজ করা হয়। সো ভেক্টর ডেটাবেসে আসলে ও বিভিন্ন টাইপের এমবেডিং করে, বিভিন্ন ধরনের টোকেনাইজ করে ও ডেটাগুলোকে রাখে। সো আমরা নেক্সট টাইম এই ভেক্টর ডেটাবেসের থ্রুতে আমি যে কোনো ধরনের ডকুমেন্টসের উপর সার্চ করতে পারি, সার্চ করে আমি আমার ইনফরমেশনটাকে রিট্রিভ করে নিতে পারি। ফাইনালি আমরা যেটা প্রেজেন্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে ভাইব কোডিং। সো আমি যখন আমার বেসটাকে স্ট্রং করব, আমি হয়তো পাইথন শিখেছি অথবা আদার্স যে সাপোর্টিং টেকনোলজি সেগুলো শিখেছি, ডেটাবেস হোক, ফ্রেমওয়ার্ক হোক, লাইব্রেরি হোক, এগুলো সম্পর্কে শিখেছি। এখন আমি যখন এআইকে একটা নির্দিষ্ট কমান্ড দিতে পারি, কমান্ড দিয়ে আমি ওকে দিয়ে কোনো একটা অ্যাপ্লিকেশন বানাই ফেলতে পারি। বাট যদি এমন হয় যে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে বুঝি না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে কোন সিনট্যাক্সে কী কাজ হয়, কেন কাজ হয়, কোনটার কী ধরনের পারপাস, সেগুলো যদি না বুঝে আমি জাস্ট ভাইব কোডিং টুলস দিয়ে, সেটা হতে পারে গিটহাবের কোপাইলট, গুগল জিমিনির চ্যাট জিপিটি অথবা কারসর হোক, গুগল অ্যান্টিগ্রাভিটি হোক, যে কোনো কিছু দিয়ে আমি ইনস্ট্রাকশন দিলাম, ইনস্ট্রাকশন দিয়ে আমি একটা রেসপন্স জেনারেট করলাম। কিন্তু সে রেসপন্সটা যা জেনারেট করলো সেটা যদি আমি না বুঝি তাহলে তো আমি এআই সিস্টেমের উপর আমার কোনো কন্ট্রোল নাই। সো ওই নেক্সট টাইম যদি কোনো মডিফিকেশন দরকার হয় অথবা এআই সিস্টেম যদি কোনো একটা মিস্টেক করে ফেলে সেটা তো আমি ডিটেক্ট করতে পারবো না। সো এই কারণে আমি সকলকে একটা জিনিস যেটা সব ক্ষেত্রেই স্ট্রংলি বলে থাকি সেটা হচ্ছে যে নিজের বেসটাকে স্ট্রং করা। সো আমার এআই আমাকে আমার কাজটাকে ফাস্ট করে দিবে, কিন্তু আমার আসলে বুঝতে হবে যে সিস্টেমটা বা এআই সিস্টেমটা কী জেনারেট করছে। সো ওই জিনিসটা যখন আমি বুঝতে পারবো তখন আমি আসলে আমার বিভিন্ন আইডি হোক অথবা বিভিন্ন ধরনের টুলস হোক, টুলসগুলো ইউজ করে আমি আমার কাজটাকে ফাস্টলি প্রেজেন্ট করতে পারবো অথবা ফাস্টলি আমি কমপ্লিট করতে পারবো। সো এখানে একটা এক্সাম্পল হিসেবে বলা যায় যে আমি যদি চীনা ল্যাঙ্গুয়েজ না জানি অথবা হিব্রু ল্যাঙ্গুয়েজ যদি না জানি, আমার সামনে যখন ওইটা দেওয়া হবে সো ওই ল্যাঙ্গুয়েজটার উপর আমার কোনো কন্ট্রোল নাই। সো সিমিলারভাবে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি না জানি, এআই আমাকে হয়তো একটা জিনিস জেনারেট করে দিবে, সেই জিনিসটার উপর আমার কোনো কন্ট্রোল থাকবে না। সিস্টেমের যদি লুপহোল থাকে, সেই এআই সিস্টেম যদি প্রপারলি আমার কাজটাকে কমপ্লিট না করে, সেক্ষেত্রে তো আমি ডিটেক্ট করতে পারছি না যে কোন জায়গাতে কী ভুল করেছে, বা আমি এই ফিচারটা চেয়েছিলাম সেই ফিচারটা মানে হয়নি, কেন হয়নি, সে কোথায় গ্যাপ করেছে, আমি সেইভাবে করে তাকে ইনস্ট্রাকশনটা দিব। সো এক্ষেত্রে হচ্ছে যে আমার সাজেশনটা হচ্ছে সব ক্ষেত্রে নিজের বেসটাকে স্ট্রং করে
বেসটাকে স্ট্রং করে দেন হচ্ছে আমি নেক্সটের যে ইয়াগুলা নেক্সটের এআই দিয়ে ইউজ করে আমি আমার কাজটাকে ফাস্ট করতে পারি আর কি। এরপরে হচ্ছে এখানে কিছু প্র্যাকটিক্যাল প্রজেক্টের এক্সাম্পল দেওয়া হয়েছে। এগুলা ব্যাপারটা এমন না যে এখানকার প্র্যাকটিক্যাল প্রজেক্টটা এখানে যেটা দেওয়া হয়েছে এতটুকুই না, আসলে এর বাইরেও আরও অনেক ধরনের ইয়া আছে, আরও অনেক ধরনের প্রজেক্ট আছে। জাস্ট আমি মানে জাস্ট এক্সাম্পল পারপাজে এখানে কয়েকটা প্রজেক্ট সম্পর্কে এখানে প্রেজেন্ট করেছি। সেটা হতে পারে যে এআইয়ের রিজিউমে অ্যানালাইসিস, পিডিএফের একটা চ্যাট অ্যাসিস্ট্যান্ট, এআইয়ের থ্রুতে কোনো একটা কাস্টমার সাপোর্ট, তারপরে এআইয়ের কন্টেন্ট জেনারেশন, তারপরে ইন্টারভিউ সিমুলেশন, এআইকে অ্যাজ এ প্রাইভেট টিউটর হিসাবে ইউজ করা, বা কোনো একটা নিউজ ক্রিয়েট করা, নিউজের সামারাইজ করা, অথবা কোনো একটা ট্রাভেল প্ল্যান করা। সেটা হতে পারে ই কমার্সের ক্ষেত্রে ইউজ হতে পারে এআইটা, অথবা হচ্ছে ইউটিউবের কোনো একটা ভিডিওর কোশ্চেন আনসারের অ্যাসিস্ট্যান্ট, এরকম আর কি যে কোনো ধরনের কাজ হতে পারে আর কি। সো এখানে আমি যেটা আবারও বলছি যে এটা কিছু এক্সাম্পল প্রজেক্ট, এরকম আরও অনেক প্রজেক্টের লিস্ট হয়তো আছে। সো যে কেউ তার কাজগুলাকে মানে কাজের রেসপেক্টে সে যে কাজটা করেছে সেই অনুযায়ী সে কোনো একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট করলে আসলে দেখা যাবে যে তার নলেজটা অনেক স্ট্রং হয়েছে এআই রিলেটেড ফিল্ডে। সো এখন আমি আসলে আমাদের সেশনটার মোটামুটি যে মেন যে পার্টটা সেটা আমরা কমপ্লিট করেছি। আমরা এখন কিছু ফান পার্ট নিয়ে কথা বলবো। সেটা এখানে হচ্ছে আমাদের বেশ কিছু বিগ অ্যানাউন্সমেন্ট আছে, সেটা এবং কিছু টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন আছে। সো সবাইকে থ্যাঙ্কস আমাদের সেশনে জয়েন করার জন্যে। সো আমি এই গিফটগুলো নিয়ে কথা বলবো। সো ফার্স্টের যে গিফটটা সেটা হচ্ছে যে যারা আমাদের আজকের এই ওয়েবিনারে পার্টিসিপেট করেছে সকলের জন্য একটা সার্টিফিকেট অফ পার্টিসিপেশন আছে, যেটা হচ্ছে আমাদের কোল্ড কফির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। এবং এই মানে এটা জাস্ট একটা স্যাম্পল আর কি আমাদের সার্টিফিকেটের। সো যে কেউ যারা জয়েন করেছে তারা হচ্ছে আমাদের সেশনটা কমপ্লিট হওয়ার পরে যে ইভেন্টের যে পেজটা সেই পেজের 3 ডট বাটনের ওইখানে ক্লিক করলে ডাউনলোড সার্টিফিকেট বলে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করলেই তার নামে তার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে চলে আসবে। সো আই থিঙ্ক এটা সবার জন্যে একটা এক্সপেরিয়েন্সটা ভালো করবে। এবং এখানে হচ্ছে যে কমেন্টের একটা সেকশন আছে, যে কমেন্টের সেকশন আমাদেরকে কমেন্ট করে আমাদের প্রোগ্রামটা বা আমাদের ইভেন্টটা কেমন লাগলো সেটা সম্পর্কে একটা ফিডব্যাক দেওয়া। ফিডব্যাকের মাধ্যমে আসলে আমরা ফিউচারে আমরা আমাদের প্রোগ্রামটাকে আরও বেশি সুন্দর করতে পারবো বলে আশা করি। এরপরে হচ্ছে যারা আমাদের আজকের এই সেশনে জয়েন করেছে তাদের জন্যে আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, এটা হচ্ছে অরবিট ওসিপি। এই অরবিট ওসিপি প্ল্যাটফর্মের থ্রুতে আমরা হচ্ছে জেনারেটিভ এআই বুট ক্যাম্প, যেটা এই বুট ক্যাম্পটার এন্টার যে ক্লাসটা টোটাল 18 আওয়ার্সের 9টা ক্লাস, এবং যেটা হচ্ছে 8 জুন থেকে 27 জুন পর্যন্ত হবে। এই ক্লাসটা আমি লাইভ ক্লাস, এখানে আমরা 100 জনকে ফার্স্ট 100 জনকে নিব। সো এইখানে হচ্ছে আজকের যারা পার্টিসিপেন্ট তাদের জন্য কোর্সটা ওপেন আছে। সো এই কোর্সটাতে এনরোল করে তারা হচ্ছে এই কোর্সটা করার মাধ্যমে আমাদের এন্টায়ার যে জার্নিটা সেই জার্নিটার সম্পর্কে তারা মানে রিয়েল লাইফে কীভাবে কাজ করতে হয় জেনারেটিভ এআই ইঞ্জিনিয়ার হিসেবে সেটা নিয়ে তারা তাদের মানে তারা হ্যান্ডস অন কাজ করতে পারবে, বা হ্যান্ডস অন আমি এখানে আমাদের কাজগুলো দেখাবো আর কি। সো এই কোর্সটা কমপ্লিটলি ফ্রি হিসাবে ডিক্লেয়ার করা আছে, বাট এখানে হচ্ছে আমি 100 জনকে নিব। 100 জন জয়েন করলে আমরা হয়তো এই কোর্সটাকে ক্লোজ করে দিব। সো সবাইকে রিকোয়েস্ট করতেছি, এখানে ভিজিট ইউআরএল দেওয়া আছে, ভিজিট ইউআরএলে যে আমার এই কোর্সটাতে এনরোল করে যদি কেউ ইন্টারেস্টেড হলে আমরা এখানে টোটাল 18 আওয়ার্সের 9টা কোর্সের মাধ্যমে 9টা ক্লাসের মাধ্যমে আমরা কোর্সটাকে কমপ্লিট করব। এরপরে আরও কিছু গিফট আছে, যেটা হচ্ছে যে যারা আমার প্রিভিয়াস কোর্সটা করবে, সো তারা সবাই হচ্ছে যারা আমার ওই অরবিট ওসিপির কোর্সটা করবে তারা সবাই আমার ইউডেমির যে কোর্সটা আছে ইউডেমির এই কোর্সটার একটা কুপন পাবে, যে কুপনটা দিয়ে এইখানে ফ্রিভাবে এই কোর্সটাকে এনরোল করতে পারে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব অরবিট ওসিপির কোর্সটাতে এনরোল করে এই যে কুপনটা আছে ইউডেমির যে কুপনটা সেই কুপনটাকে গ্র্যাব করতে।
এখানে হচ্ছে ভিজিট ইউআরএল দেওয়া আছে, কেউ চাইলে আমার ইউডিমের কোর্সের এই ডিটেলসটা দেখতে পারে। এখন হচ্ছে আমরা আমাদের সিস্টেমের মানে জাস্ট আমরা যারা এখানে জয়েন করেছে সবারই হয়তো আমি যদি আপাতত 3টা ধরনের ক্যাটাগরিতে আমি ডিভাইড করেছি, যে এখানে হয়তো মানে কেউ কারোর ইচ্ছা আছে ডেভেলপার হওয়ার, সেখানে তারা হচ্ছে হয়তো দেশে বা দেশের বাইরে জব করবে আর কি, সেটা হতে পারে সফটওয়্যার ইন্ডাস্ট্রির যে কোনো সেকশনে, অথবা কেউ হচ্ছে হায়ার স্টাডি করার জন্য হয়তো দেশের বাইরে যেতে চায়, এবং হচ্ছে কেউ হচ্ছে এন্টারপ্রেনার হিসাবে তার ক্যারিয়ারটা করতে চায়। সো আমরা 3 ক্যাটাগরির যারা, তাদের সকলেরই বক্তব্য শুনবো আর কি। তারা কে কি হতে চায়, কে ফর এক্সাম্পল ডেভেলপার হিসাবে সে কোন স্ট্যাকে তার ক্যারিয়ার গড়তে চায়, সেখানে চ্যালেঞ্জটা কীরকম, হায়ার স্টাডির ক্ষেত্রে কে কোন দেশে যেতে চায়, এবং সেখানকার আমরা বেসিক কিছু নলেজ দেওয়ার চেষ্টা করব। এবং প্লাস হচ্ছে এন্টারপ্রেনার হিসাবে যদি কেউ কাজ করতে চায় সেক্ষেত্রে আমরা আমাদের প্ল্যাটফর্মের থ্রুতে কিছু সাপোর্ট দেব। আমরা ওভারঅল হচ্ছে আমরা যে প্ল্যাটফর্মটা রান করছি, আমাদের যে কোম্পানির প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে আলফা রিঅ্যাকশন। সো এই আলফা রিঅ্যাকশনের থ্রুতেই আমরা বেসিক্যালি আমাদের এই জার্নিটা বা এই অ্যারেঞ্জমেন্টটা করেছি। সো এই মুহূর্তে আমাদের হচ্ছে কোল্ড কফি, এটা গ্লোবাল টেক একটা কমিউনিটি, এটা প্রোডাক্ট হিসাবে আমরা ডিক্লেয়ার করেছি। অরবিটোসিপি যেটা হচ্ছে অনলাইন ক্লাসরুম প্ল্যাটফর্ম হিসাবে, বিডি অ্যাপস্টার, এখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের এআই এজেন্ট কম্পোনেন্ট এবং অ্যাপসগুলো নিয়ে কাজ করব, এবং আমরা একটা কনসালটেন্সি, টেক প্রফেশনাল কনসালটেন্সি এই ধরনের একটা প্রসেস নিয়ে কাজ করছি। হয়তো খুব ফিউচারেই আমরা এই এই পার্টগুলো নিয়ে আমরা আমাদের ইয়াগুলোকে ডিক্লেয়ার করব। সো এটা হচ্ছে আমাদের আলফা রিঅ্যাকশন কোম্পানির থ্রুতে করা হচ্ছে। এটা একটা স্টার্ট আপ কোম্পানি, আমরা চেষ্টা করছি আমরা কোম্পানিটাকে এনহ্যান্স করার। সো হোপফুলি আপনারা আমাদের সাথে এই জার্নিটাতে থাকবেন। জাস্ট আমাদের সাথে থাকার জন্যে, এখানে কিছু কানেক্টেড থাকার জন্যে, বা ফিউচারে কোনো একটা ইস্যু হলে আমাদের সাথে সাপোর্ট নেওয়ার জন্যে, জাস্ট আমাদের এই গ্রুপ বা পার্সোনাল পোর্টফোলিও হতে পারে, অথবা আমাদের গ্রুপ পেজ, এইগুলোতে জয়েন করতে পারেন, জাস্ট আমাদের সাথে টাচে থাকার জন্য, যে ফিউচারে আমরা আপনাদেরকে আরও সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের এই সেশনে জয়েন করার জন্যে, এবং আশা করি আমরা ফিউচারে আপনাদের আরও সাপোর্ট পাবো, এবং ফিউচারে আরও ভালো ভালো কিছু প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। এবং আই থিঙ্ক আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের টেক ইন্ডাস্ট্রি এক্সপার্টদেরকে আমরা এই কোল্ড কফি প্ল্যাটফর্মে ইনভাইট করব, এবং তাদের যে ইনসাইটটা টেক ইন্ডাস্ট্রিতে, তাদের যে এক্সপার্টিস, সেটা আমি স্টুডেন্টদের সাথে শেয়ার করে স্টুডেন্টরা কীভাবে তাদের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারে, সেটা নিয়ে আমি বেসিক্যালি কাজ করছি এই কোল্ড কফি প্ল্যাটফর্মে। সো ফিউচারে আমাদের সাথে আরও অনেক প্রোগ্রাম হবে। সো আই থিঙ্ক সবাইকে রিকোয়েস্ট করি আমাদের সাথে থাকার জন্য, এবং সামনের জার্নিটা আরও ভালো হবে আশা করি। সো সকলকে থ্যাংক ইউ, এবং আশা করি আমাদের প্রোগ্রামটা আমরা চেষ্টা করেছি যতটুকু ভালোভাবে পসিবল আমরা কমপ্লিট করার। সো এরপরেও হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, সেজন্য আমি সরি, এবং ফিউচারে আমরা আমাদের সিস্টেমটাকে বা আমাদের প্রসেসগুলোকে আরও বেশি স্মুথ করার চেষ্টা করব, এবং আমাদেরকে আপনাদের ওপিনিয়নগুলো জানিয়ে আমাদেরকে হেল্প করতে পারেন, যে আমরা কিভাবে আরও কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা এই সেশনগুলোকে বা আমাদের পার্টগুলোকে কিভাবে কমপ্লিট করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ সকলকে জয়েন করার জন্য, এবং ফিউচারে আবারও দেখা হবে হয়তো অন্য কোনো একটা প্রোগ্রামে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।